ওকে, আমি এই মুহূর্তে তৃতীয় শীতলক্ষা সেতুতেই আছি। আর এই হচ্ছে আমার নীলাঞ্জনা FZS A5 ভার্সন 2। আর এইটা নিয়ে আমি অলরেডি 30,000 কিলোমিটার কিন্তু ডান করে ফেলছি। এখন বিষয় হচ্ছে এই বাইকটা নিয়ে কি আসলে আমি কতটুকু স্যাটিসফাইড। আসলে স্যাটিসফাইড শুধুমাত্র একটা সমস্যা ছাড়া। আর এই বাইকটার ইনিশিয়াল পাওয়ার খুবই কম। এইটা ছাড়া আমার আর কোনো ডিসস্যাটিসফ্যাকশনের কোনো কারণই নাই। এই বাইকটাতে আমি এখন পর্যন্ত 30,000 কিলোমিটারের পরেও এই বাইকটাতে প্রতি লিটারে আমি 45 থেকে 50 কিলোমিটারের মতন করে সাপোর্ট কিন্তু পাইতেছি। 45 থেকে 50 কিলোমিটার খুব ভালো একটা অ্যাভারেজ। আর আমি যতদিন এইটা নিয়ে অবজার্ভ করছি, বিশেষ করে হাইওয়েতে, আর এই হাইওয়েগুলোতে অবজার্ভ করার ফলে আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি 50 কিলো প্লাস থাকে। তো সেই দিক দিয়ে তো ভালোই সাশ্রয়ী। যেহেতু A5 বাইক, সেহেতু তো এটাতে সাশ্রয় হওয়াটাই স্বাভাবিক। FZS ভার্সন 2 বা FZ যে সিরিজটা, এটা নিয়ে সবাই একটু বেশি গর্ববোধ করে। এর রিজনটা হচ্ছে এটার অনেক কমফোর্টেবল একটা বাইক। এর যে সিটিং পজিশন, এর যে হ্যান্ডেল বার, এর যে সাসপেনশনটা দেওয়া হয়েছে, বেশ অসাধারণ সাসপেনশন ক্যাপাসিটি। এই সব কিছু মিলে আসলে এটা আসলে কমফোর্টেবল একটা বাইক। এরপরে যদি আমি বলতে যাই তাহলে অবশ্যই এর ব্রেকিং নিয়ে কথা বলতে হয়। আমি এখন পর্যন্ত এই 30,000 কিলোমিটারের ভিতরে সামনের ব্রেক প্যাড আমি 4 বার চেঞ্জ করছি। আর পিছনের ব্রেক প্যাড এখন পর্যন্ত আমি 2 বার চেঞ্জ করছি। তো এই দিয়ে কিন্তু এখন পর্যন্ত চলতেছে। আর পিছনের ব্রেক প্যাড মোটামুটি অনেকটাই ক্ষয় হয়ে গেছে। কারণ এইখানে একটা জিনিস দেখাই, এই যে দেখেন এই ব্রেক ফ্লুইডটা যখন এটা নিচে নেমে আসবে, এরপরে গিয়ে এটা আমি বুঝতে পারবো যে আসলে এটার যে ব্রেক প্যাড এটা আর চালানো সম্ভব না। তারপরে অনেক সময় দেখা যায় যে একটু স্কিটের একটা বিষয় থাকে, যদি কখনো হার্ড হয়ে যায় ব্রেক প্যাড সেক্ষেত্রে স্কিট করে। বাট আমি ওইরকম কোনো ইস্যু এখনও পাই নাই। আর টুকটাক কোনো সমস্যা আমি এটা থেকে পাইছি কি না, টুকটাক বলতে ধরেন আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, কোনো কারণে দেখা গেল বাইকটা বন্ধ হয়ে গেল বা একটা সমস্যা হয়ে গেল, তো সেক্ষেত্রে দেখা গেল আপনাকে ঠেলে ঠেলে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে নিয়ে যাওয়া হলো। এই যে কষ্টটা, অর্থাৎ একটা বাইক নিয়ে ঠেলাঠেলি করা, এটার যে যন্ত্রণা, এইটা আসলে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি ভোগ করি নাই। তবে হ্যাঁ, ভোগ করছি। এর পিছনে রিজনটা ছিল আমার যে, আচ্ছা রিজন আসতে গেলে এটার যে মানে সমস্যাটা সেটা চলে আসে। আর সেটা হচ্ছে বাইকের মিটারটা, ফুয়েল মিটার মানে পারফেক্ট কোনো ইন্ডিকেটরই না। ও হচ্ছে মানে পারফেক্ট ইন্ডিকেশন দিতেই পারে না যে আসলে বাইকটাতে কতটুকু তেল আছে বা কত লিটার তেল আছে। এটাও একটা ডিসস্যাটিসফ্যাকশনের একটা জায়গা, যে বাইকে কতটুকু তেল আছে এই জিনিসটা আমি আসলে ডিরেক্ট মিটার দেখে বা যে ইনস্ট্রুমেন্ট কনসোল যেটা আছে এটা দেখে আমি বুঝতে পারি না। আমাকে বারবার যদি আমি অল্প তেল নেই কিংবা একটা অ্যাভারেজ থাকে, ধরেন আপনি 5 লিটার তেল দিয়েছেন, 5 লিটার তেলে আপনি যদি 45 কিলো করে ধরেন তাহলে 240 কিলোমিটারের মতন যায়, বা 4-5 20 মানে 200 কিলোমিটার সামথিং বা 200 আপ। অর্থাৎ 5 লিটার তেল নেওয়ার পরে কিন্তু আমাকে এটা ভাবতে হয় যে আসলে আমি কত কিলোমিটার চালাইলাম, 100 কিলোমিটার চালাইলাম নাকি 200 কিলোমিটার চালাইলাম। আর ওই জিনিসটা দেখে আমাকে এটাকে একটু অবজারভেশনে রাখতে হয় যে আমার বাইকের তেল কতটুকু আছে। আর সেই জিনিসটাই আমাকে একটু ওই মিটার তেলের ট্যাঙ্কের যে মানে ছিপিটা আছে সেই ছিপিটা খুলে আমাকে চেক করে করে দেখতে হয় যে আসলে তেল কতটুকু আছে। এইটা হচ্ছে ডিসস্যাটিসফাইডের একটা দিক। ডিসস্যাটিসফাইডের আরেকটা দিক হচ্ছে বাইকটাতে ইনিশিয়াল পাওয়ার একটু কম, এটা আমরা সবাই জানি। আর বাইকটা হচ্ছে একদম ঠান্ডা মাথায় ও স্পিড আপ করতে পারে। ধরেন হঠাৎ করে যে স্পিড আপ করতে পারবে এরকমটা না, ও হঠাৎ করে স্পিড আপ করতে পারে না, কিন্তু আর একটা সময় দিলে ও আস্তে ধীরে ও ওর মতন করে যাইতে পারে। এখন আমরা যারা FZ বাইকার এরা আসলে একটা জিনিস মেনেই নিছি যে আসলে আমাকে কোন ক্যাটাগরিতে বাইকটা রাইড করতে হবে, আমি কিভাবে বাইকটা চালাবো, আর কিভাবে বাইকটা চালাইলে আমি এরকম হাইওয়েতে কোনো প্রবলেমে পড়বো না, এই জিনিসটা কিন্তু আমাকে আগেই চিন্তা ভাবনা করে রাখতে হয়।
আর এটাতে যে পেইন্ট কোয়ালিটিটা দেওয়া হয়েছে, এই পেইন্ট কোয়ালিটিটা আসলে ধরেন অত বেশি খারাপ সেটাও বলবো না, আবার অত বেশি ভালো সেটাও বলবো না। আচ্ছা, ভালো আর খারাপের মাঝামাঝি আসার একটা রিজনটা হচ্ছে, দেখেন আমার বাইকটা কিন্তু ম্যাট কালার ছিল, কিন্তু এটাকে ধরেন ক্লিন করতে করতে তারপরে হচ্ছে মানে ওয়াশ করতে করতে এটা আস্তে আস্তে গ্লসি কালারের দিকে যাইতেছে। আসলে আমি বাইকটা কিনছি ম্যাট কালার, কিন্তু কোনো কারণে যদি গ্লসি কালার হয়ে যায় তাহলে সমস্যা না। এই ছিল হচ্ছে ওভারঅল। আসলে এই বাইকটা নিয়ে আপনি অ্যাজ ইউজুয়াল রাইড করতে পারবেন, ধরেন লং রাইডে কোনো ধরনের সমস্যা হবে না। আপনি চাইলে সারাটা দিন রাইড করতে পারবেন, 400-500 কিলোমিটার পর্যন্ত এই বাইকটা দিয়ে কিন্তু আপনি অনায়াসে রাইড করতে পারবেন। এটা এই বাইকের মানে অনেক বড় একটা ফ্যাসিলিটিস। আর যদি আপনি একবার যদি ট্যাঙ্ক ফুল করেন তাহলে মানে সারাদিনে আর ট্যাঙ্ক ফুল করার টেনশন করতে হবে না, কারণ একটা মানুষ সারাদিনে নর্মালি 400 থেকে 500 কিলোমিটার রাইড করতে পারে। আর একবার ট্যাঙ্কটা ফুল করলে মোটামুটি 550 কিলোমিটার যাইতেই পারে, মানে নর্মালি 550 কিলোমিটার সে যাইতে পারে, যেহেতু এটা ট্যাঙ্ক ক্যাপাসিটি 12.5 লিটার। তো সেক্ষেত্রে এটা অনায়াসে হাইওয়েতে আপনি পাবেন, এই মাইলেজটা পাবেন। তো বাকি কথা চলেন একটু রাস্তায় গিয়ে কথা বলি। 30,000 কিলোমিটারের পরেও আমি যদি আমার টায়ারটাকে দেখাই তাহলে টায়ারের অবস্থা এরকম। গ্রিপটা এখন এই অবস্থায় আছে, উপরেরটা হালকা একটু চলে গেছে। এটা হচ্ছে পিছনের টায়ারের অবস্থা, আর এটা হচ্ছে ফ্রন্ট টায়ারের অবস্থা। এখন ফ্রন্ট টায়ারটা এই উপরের দিকে মোটামুটি অনেকটাই চলে গেছে, হয়তো বা 3-4-5 হাজার কিলোমিটার পর্যন্ত যাবে এটাও। অর্থাৎ সামনের টায়ার আর পিছনের টায়ার মোটামুটি আশা করি 35,000 চলে আর কি। তাতে আমার হিসাবে বাইকটা কমিউটার সেগমেন্টের ভিতরে আসলে এটা বেস্ট একটা চয়েস। হ্যাঁ, তবে আরেকটা ডিসস্যাটিসফ্যাকশনের বিষয় হচ্ছে বাইকটার প্রাইস ভ্যালুটা অনেক বেশি। আসলে আমাদের ইন্ডিয়ার সাথে তুলনা করতে গেলে এইটার প্রাইস সেগমেন্টে অনেক বেশি হাই। তবে এখানে বাংলাদেশ সরকার 2023 সালে যে শর্তটা দিয়ে দিছিল, যদি বাংলাদেশে বাইকটাকে প্রোডাকশন করা যায়, সেক্ষেত্রে এটার মনে হয় কত শতাংশ যেন ভ্যাট ধরা ছিল, এটা আমার ভুলে গেছি, 52% না কত শতাংশ যেন ভ্যাট ধরা ছিল। সেই হিসাব করে যদি আমি বাইকটার প্রাইস সেগমেন্ট ধরি, আর এই বাইকটা যদি বাংলাদেশে, আমারটা যদিও মানে এটা সিবিইউ কন্ডিশন ছিল, সিকেডি কন্ডিশন না, কিন্তু এখনকারগুলো কি আসলে সিবিইউ নাকি সিকেডি এটাও আসলে আমরা অনেকেই ক্লিয়ার না, হয়তোবা আমি জানি না, হয়তোবা অনেকেই জানে। যদি সিবিইউ কন্ডিশন থাকে সেক্ষেত্রে ভ্যাট পড়ে 153%, আর 153% ভ্যাটে ইন্ডিয়াতে যে প্রাইসটা আছে সেই প্রাইস সেগমেন্ট অনুপাতে বাংলাদেশের দাম ওই রকমই আসে, 2,35,000 বা 2,40,000 মতন আসে। আর বর্তমানে এই বাইকটার দাম সম্ভবত 2,39,000 বা 35 এরকম কিছু একটা হবে। তো এখন সেই দিক বিবেচনা করে আসলে ভ্যাটের পরিমাণটা এতটা বেশি, যেটা আসলে সত্যি দুর্বিষহ, যেটা আমাদের বাইকারদের জন্য একটু প্যারাদায়ক একটা বিষয়। আর যেহেতু এটা কমিউটার সেগমেন্টের বাইক, তো আর এটা সিটিতে রাইডের জন্য জোস একটা বাইক, সব কিছু মিলে যেহেতু মাইলেজ অ্যাভারেজ ভালো, সেক্ষেত্রে মোটামুটি আমার মতন যারা জব ফ্যাসিলিটিস নিয়ে বেশিরভাগ সময় কাটায় আর বেশিরভাগ রাইডগুলো জব ফ্যাসিলিটিস নিয়েই করতে হয়, সেক্ষেত্রে এই বাইকটা বেস্ট চয়েস। কিন্তু দামের দিক দিয়ে চিন্তা করতে গেলে আসলে তখনই মাথাটা ঘুরে যায় যে এত দাম কেন হলো বাইকের। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিন, আর যদি খারাপ লাগে প্লিজ ডিসলাইক দেওয়ারও অপশন আছে। আর যদি আমাকে পছন্দ করে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, আলবিদা।